আমাদের জীবনে কিছু কাজ আছে যেই কাজগুলো আমরা নিজেরা করি, আবার এমন কিছু কাজ আছে যেগুলো আমরা নিজেরা করি না, আমরা অন্য কাউকে দিয়ে করাই। যেই কাজগুলো আমরা নিজেরা না করে অন্যকে দিয়ে করাই, সেগুলোকে যখন আমরা ইংরেজিতে প্রকাশ করতে যাই তখন আমাদেরকে যে ভার্ব ব্যবহার করতে হয় সেই ভার্বগুলোর নামই হচ্ছে কজেটিভ ভার্ব। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদেরকে ইউটিউবের পক্ষ থেকে আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুর রহমান রাব্বি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা মূলত এই কজেটিভ ভার্ব নিয়ে কথাবার্তা বলবো। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, তাদেরকে তাদের এমসিকিউ এবং রিটেন পরীক্ষায়ও কিন্তু এই কজেটিভ ভার্ব থেকে প্রশ্ন হয়। কিভাবে? লিখিত পরীক্ষায় যাদের ট্রান্সলেশন আসবে তাদের এই কজেটিভ ভার্ব দিয়ে একটি বা দুটি ট্রান্সলেশন কিন্তু চলে আসবে। অথবা যাদের আবার হচ্ছে তোমার সেন্টেন্স আকারে না এসে ট্রান্সলেশন প্যাসেজ আকারে আসবে, বিশেষ করে মানবিকদের জন্য, তাদেরও কিন্তু পজিটিভ ভার্বের একটি বাক্য দিয়ে দেওয়া থাকে। তো এই টপিকটি অনুমেয়ভাবেই অনেক গুরুত্বপূর্ণ। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বা ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, প্রস্তুতি নিচ্ছ, সামনে তোমরা ভর্তি পরীক্ষা দিবে, আজকের এই ক্লাসে আমরা এই পজিটিভ ভার্বের আদ্যপান্ত নিয়ে কথা বলবো। এবং আমি বিশ্বাস করছি তোমরা যারা এই পজিটিভ ভার্বকে নিয়ে অনেক বেশি ভীত এবং অনেক বেশি চিন্তিত, তাদের এই ক্লাসটি করার পরে পজিটিভ ভার্ব নিয়ে একটা সিঙ্গেল প্রশ্ন তোমার থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা অনেক আনন্দ করে, খুবই মজা করে এই পজিটিভ ভার্বটা নিয়ে আলোচনা করব। বরাবরের মতোই বলবো, ক্লাস শুরু করার আগে অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসে পড়ো। চলো আমরা শুরু করি। এখানে তোমরা বোর্ডে অনেকগুলো ব্যাপার দেখতে পাচ্ছ। এই উদাহরণগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমরা আগে পজিটিভ ভার্বের বেসিকটা একটু জানি। পজিটিভ ভার্ব, এটার বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এটা কি সেটা তোমরা বলেই ফেলেছি। পজিটিভ ভার্ব হচ্ছে যখন আমরা নিজের কাজটা অন্যকে দিয়ে করাতে যাই, ওই ধরনের বাক্য যখন আমরা ইংরেজিতে লিখতে যাব, যেমন ধরো আমি রহিমকে দিয়ে আমার চুল কাটাই, তাই না? আবার ধরো আমি শিখি না, আমি শেখাই। তার মানে শেখানোর কাজটা, শেখার কাজটা যে সে আরেকজন থেকে শিখে নিচ্ছে, তার মানেই আমরা বলতেছি যে আই টিচ। এখানে টিচটা একটা পজিটিভ ভার্ব। অর্থাৎ নিজের কাজটা যখন আমরা অন্যকে দিয়ে করিয়ে নেই, তখন আমরা যে ভার্বগুলো ব্যবহার করি এই ধরনের বাক্য তৈরির ক্ষেত্রে, সেগুলোই পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব সাধারণত দুই ধরনের হয়ে থাকে, মানে দুই টাইপের হয়ে থাকে। পৃথিবীতে অসংখ্য ভার্ব আছে। কিছু ভার্বের সরাসরি পজিটিভ ফর্ম থাকে, যেমন ধরো আমরা বলি আমি জানি, এর ইংরেজি হচ্ছে আই নো। কিন্তু তুমি যখন বলবা আমি জানাই, তখন তোমাকে বলতে হবে আই ইনফর্ম মানে কাউকে জানানো বা অবহিত করা। তার মানে নো এই ভার্বটার পজিটিভ ফর্ম হচ্ছে ইনফর্ম। আবার আমরা বলি আমি খাই, তাহলে খাওয়া ইংরেজি হচ্ছে ইট। তাহলে আমি খাই এর ইংরেজি হলো আই ইট। কিন্তু যখন তুমি বলবা আমি খাওয়াই, মা শিশুকে খাওয়ায় না, এরকম আর কি, তাহলে আই ফিড। আবার তুমি যখন বলবা আমি শিখি, আমরা ইংরেজি কি বলি? আই লার্ন। কিন্তু তুমি যখন বলো যে আমি শেখাই, তার মানে তখন তোমাকে বলতে হবে আই টিচ। এই ব্যাপারগুলো, অর্থাৎ নো এর পজিটিভ হচ্ছে ইনফর্ম, ইটের পজিটিভ হচ্ছে ফিড, লার্নের পজিটিভ হচ্ছে টিচ। এরকম আরও কিছু ভার্ব আছে, তবে খুবই সীমিত, যে ভার্বগুলোর সরাসরি পজিটিভ ফর্ম থাকে এবং সরাসরি এগুলোকে পজিটিভে নেওয়া যায়। কিন্তু পৃথিবীতে তো অসংখ্য ভার্ব আছে, তুমি তো সব ভার্বকে পজিটিভে সরাসরি নিতে পারবা না। কিছু, মানে একদমই ধরো হাতে গোনা, নগণ্য
15-20টার মতো ভার্ব, যে ভার্বগুলোর সরাসরি এরকম পজিটিভ হয়, যেমন লার্নের পজিটিভ হচ্ছে টিচ, এরকম। এর বাহিরে তো পৃথিবীতে অসংখ্য ভার্ব আছে, যেমন আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এখন আন্ডারস্ট্যান্ডের তো পজিটিভ ফর্ম নাই। আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি বুঝাই এটা ইংরেজি কী বলবো আমি? সেখানে তো আন্ডারস্ট্যান্ডের পজিটিভ নাই। আমি ধরো হচ্ছে আমরা যদি বলি যে আরও এরকম ভার্ব হতে পারে, হ্যাঁ অসংখ্য ভার্ব আছে। আমি কাটি, আই কাট, কিন্তু আমি কাটাই, এটার ইংরেজি কী হতে পারে? সেখানে তো কাটের কোনো পজিটিভ নাই সরাসরি। এই যে যেই ভার্বগুলোর সরাসরি পজিটিভ ফর্ম নাই, সেই ভার্বগুলোকে পজিটিভে নেওয়ার জন্য আমরা মূলত 5টা ভার্বের সাহায্য নেই। কয়টা ভার্বের সাহায্য নেই? 5টা ভার্বের সাহায্য। কি ভার্বগুলো দেখো, প্রথমে হচ্ছে তোমার মেক, তারপরে হচ্ছে গেট, তারপরে হচ্ছে তোমার হেল্প, তারপরে তোমার হচ্ছে লেট এবং হচ্ছে হ্যাভ। এই 5টা ভার্বের সাহায্যে ওই ভার্বগুলোকে পজিটিভে রূপান্তর করা হয়, যেই ভার্বগুলোর সরাসরি পজিটিভ কোনো ফর্ম নাই। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই 5টা ভার্ব আমাদের জানতে হবে। এই 5টা ভার্ব আমাদেরকে প্রথমত জানতে হবে, এগুলোর যে নিয়ম আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। খেয়াল করো, এখন আসো এই ভার্বগুলো জানার পাশাপাশি তোমাকে আরেকটা ব্যাপার খুব ভালো করে জানতে হবে এই পজিটিভ ভার্বটা ভালোভাবে শেখার জন্য, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের শুরুতে তোমাকে যে জিনিসটা জানতে হবে, এই যে পজিটিভ ভার্ব দিয়ে যখন কোনো বাক্য আসবে, তুমি কিভাবে বুঝবা যে এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ ভার্ব থেকে আসছে, মানে এই সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের ব্যবহার আছে, তুমি বুঝবা কিভাবে? ধরো তুমি অর্থ বুঝতেছো না বা অর্থটা তুমি পারতেছো না ইনস্ট্যান্ট, তখন তুমি কি করবা? ইনস্ট্যান্ট যখন তুমি পারতেছো না, তখন তুমি এই স্ট্রাকচারটা মাথায় রাখবা যে পজিটিভ ভার্ব দিয়ে বাক্য হলে সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এরকম। প্রথমে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, তারপরে 5V, তার মানে 5V মানে হচ্ছে, আমি বোঝানোর জন্য বললাম, এই যে 5টা ভার্ব আছে, এর মধ্যে যে কোনো একটা ভার্ব থাকবে, এখানে আমরা 5V দ্বারা বুঝালাম। এরপরে তোমার অবজেক্ট, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে ভার্ব, এরপরে তোমার প্রয়োজন অনুসারে থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, তাহলে এখন সাবজেক্ট, 5টা ভার্বের মধ্যে যে কোনো একটা ভার্ব, অবজেক্ট এবং একটা ভার্ব। ওকে, এবার আসো এই অবজেক্টটা তোমাকে আসলে বুঝতে হবে। পজিটিভ ভার্ব পারার জন্য তোমাকে সবার আগে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মূলত 2 ধরনের হয়। অবজেক্ট মূলত কয় ধরনের হয়? 2 ধরনের হয়। এই একটা অবজেক্টের নাম হচ্ছে তোমার ব্যক্তিবাচক অবজেক্ট, কি বলে এটাকে? ব্যক্তিবাচক। আরেকটা অবজেক্টের নাম হলো তোমার বস্তুবাচক। কি বাচক? বস্তুবাচক, তাই না? একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। এই ব্যক্তিবাচককে ইংরেজিতে বলা হয় ইনডিরেক্ট। কি বলা হয়? ইনডিরেক্ট অবজেক্ট। আর ব্যক্তিবাচকটাকে বলা হয়, বস্তুবাচকটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। কি বলা হয়? ডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। আচ্ছা, এই জিনিসটা তোমার, এই অবজেক্ট জিনিসটা যারা ভালো করে বুঝতে পারবা তাদের জন্য পজিটিভ ভার্ব মনে করো তোমার 80% শেষ। বিশেষ হচ্ছে না, একটু পরেই হবে, দেখো। তাহলে আমরা বললাম পজিটিভ ভার্বে নেওয়ার জন্য আমরা যদি সেন্টেন্সে দেখি যে কোনো একটা সেন্টেন্সের ফরমেশন হচ্ছে এরকম এবং সেন্টেন্সের মধ্যে এই 5টা ভার্বের কোনো একটা ভার্বের ব্যবহার আছে, তার মানে এটা একটি পজিটিভ ভার্বের উদাহরণ, এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা ওটা চিনে গেলাম। এরপরে পজিটিভ ভার্বের ক্ষেত্রে এই যে এখানে যে ভার্বটা বসে, মূলত পরীক্ষায় আসে এরকম যে এখানে ভার্বের কোন ফর্মটা বসবে। আচ্ছা, আমরা এখানে কয়েকটা উদাহরণ লিখেছি, এই উদাহরণগুলো দিয়েই তোমাদের মূলত ব্যাপারটা ক্লিয়ার করে দিব। প্রথমে দেখো 1 নম্বর যে উদাহরণটা, এখানে কি বলছে? কামাল মেক্স মি ড্যাশ দ্য ওয়ার্ক। খেয়াল করো, কামাল একটা সাবজেক্ট, ওকে। মেক্স মানে হচ্ছে তোমার ধরো এই 5Vর মধ্যে, এই 5টা ভার্বের মধ্যে একটা ভার্ব মেক। তাহলে কামাল মেক্স মি, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। খেয়াল করো, এই মি কি তোমার ব্যক্তিবাচক অবজেক্ট নাকি বস্তুবাচক অবজেক্ট? মি হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট, তার মানে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট।
এখন তোমাকে মনে রাখতে হবে যদি মেকের পরে ব্যক্তিবাচক, তার মানে যদি ইনডিরেক্ট অবজেক্ট থাকে, ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মানে V1 হয়। তাহলে এখানে দেখো মেক এটার পরে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তাই না? তাহলে যেহেতু মেকের পরে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে এখানে ভার্বের V1, তার মানে এখানে যেটা আছে সেটাই হবে। কথা বুঝতে পেরেছ? ওকে, এবার আসো পরের বাক্যটাতে দেখো, শি মেক্স হার কার। এখানে শি সাবজেক্ট, মেক্স হচ্ছে একটা ভার্ব। এখানে তোমার মেইন কথাটা হার কার, এটা হচ্ছে অবজেক্ট। এবার আসো হার কার, এটা কি অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্ট নাকি বস্তুবাচক অবজেক্ট? এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, তার মানে এটা একটা ডিরেক্ট অবজেক্ট। তাহলে মেকের পরে যদি ডিরেক্ট অবজেক্ট থাকে, তারপরের ভার্বটা কোন ফর্মের হবে? তারপরের ভার্বটাও তোমার প্রেজেন্ট ফর্মের হবে। কোন ফর্মের হবে? প্রেজেন্ট ফর্মের হবে। অর্থাৎ এখানে হার কার যেহেতু বস্তুবাচক, তাহলে এখানে যে ওয়াশটা আছে এটা ওয়াশই থাকবে। কি থাকবে? ওয়াশই থাকবে। বুঝতে পেরেছো? মানে প্রেজেন্টই থাকবে। তাহলে মেকের ক্ষেত্রে আমরা টেকনিক্যালি যে ব্যাপারটা বুঝতে পারলাম, যে মেকের পরে ব্যক্তিবাচক থাকুক কিংবা বস্তুবাচক থাকুক, যে অবজেক্টই থাকুক, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে তোমরা শর্টকাট মনে রাখবা যে মেক, এরপরে এটা টেকনিক্যালি মনে রাখবা, এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অন্য কোনো ফর্ম কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তাহলে মেকেরটা শেষ, আমরা একটা ভার্ব শেষ করে ফেললাম, আমাদের হাতে আর 4টা ভার্ব আছে। চলো এবার পরবর্তী যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এবার আসো মেকের পরে সেকেন্ড যেটা উদাহরণে আমরা দেখি একটু, এখানে 3 নম্বর উদাহরণটা দেখো, হাসান গেটস হিম। গেট আছে এবার, তার মানে এই ভার্বটা আছে, তাই না? তাহলে গেট, তাহলে হাসান গেট, তাহলে গেটের পরে যে অবজেক্টটা, এই অবজেক্টটা হিম। হিম কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? ব্যক্তিবাচক। তাহলে আমরা যদি বলি, নিয়মটা যদি আমরা সাজাই, তাহলে গেটের পরে যদি তোমার ব্যক্তিবাচক, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে গেটের পরে যদি তোমার ইনডিরেক্ট অবজেক্ট থাকে, তাহলে এই যে ভার্বটা আছে এটা কোন ফর্মের হয়? এটা মনে রাখবা 2 + V1 হয়। কি হয়? 2 + V1 মানে ইনফিনিটিভ ফর্ম হয়। অর্থাৎ এখানে যেহেতু হিম আছে, তাহলে এই পেইন্টের আগে তোমাকে লিখতে হবে 2, তার মানে এটার অ্যান্সার হবে টু পেইন্ট। কি হবে? টু পেইন্ট। বুঝতে পারতেছো না? খুবই সোজা জিনিস, খুবই সোজা জিনিস। এরপরে আসো পরের বাক্যটা, আই গট দ্য প্লান্স। এখন এখানে তোমার আছে গট। গট হচ্ছে গেটের পাস্ট ফর্ম, এটা নিয়ে সমস্যা নেই, তার মানে এই ভার্বটা আছে। এবার আমার অবজেক্টটা দেখতে হবে, দ্য প্ল্যান। তাহলে প্ল্যান, এই শব্দটা, এই যে প্ল্যানটা আছে, প্ল্যানটা কি ব্যক্তিবাচক অবজেক্ট নাকি বস্তুবাচক অবজেক্ট? বস্তুবাচক অবজেক্ট, তার মানে হচ্ছে এটা একটা ডিরেক্ট অবজেক্ট, মানে বস্তুবাচক। এখন কথা হচ্ছে গেটের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, তারপরে ভার্বটা কোন ফর্মের হবে? তারপরের যে ভার্বটা ভাইয়া, সেটা হচ্ছে V3-তে হবে। কি হবে? V3-তে হবে। তার মানে গেটের পরে ব্যক্তিবাচক থাকলে হচ্ছে 2 + V1, গেটের পরে বস্তুবাচক থাকলে হচ্ছে V3। তাহলে এখানে V3 মডিফাই দেওয়া আছে, তাহলে মডিফায়ার V3 কি? মডিফাইড। মডিফায়ার V3 কি? মডিফাইড। ওকে, তাহলে আমাদের দুইটা শেষ হয়ে গেল। তাহলে মেকের ক্ষেত্রে যাই থাকুক V1, গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক থাকলে 2 + V1, বস্তুবাচক থাকলে হচ্ছে V3। এবার আসো পরের উদাহরণটাতে, আই উইল হেল্প ইউ। এখানে একটা ভার্ব আছে দেখো, হেল্প। তাহলে হেল্প আছে, এবার এটা হেল্প আছে। এখন হেল্পের পরে এই যে অবজেক্টটা, তাহলে হেল্পের পরে এবার আসো হেল্প। তাহলে হেল্পের পরে এটা কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে হেল্পের পরে যদি তোমার ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে কি হবে? হেল্পের পরে যদি তোমার ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে কি হবে? হেল্পের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে তোমার হচ্ছে V1 হবে। কি হবে? V1 হবে। এখন হেল্পের পরে যদি তুমি চাও V1 না দিয়ে, তুমি চাও যদি 2 + V1 দিতে, তাও তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে হেল্পের পরে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টই হয়। আবারও বলছি, হেল্পের পরে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টই হয়। আর ব্যক্তিবাচক অবজেক্ট যদি হয়, ব্যক্তিবাচক অবজেক্টের পরে তুমি চাইলে V1ও দিতে পারবা, 2 + V1ও দিতে পারবা। তার মানে আমি যদি চাই, এখানে আমি চাইলে হচ্ছে শুধু ক্লিনও দিতে পারবো, আবার যদি আমি চাই তাহলে 2 ক্লিনও দিতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? আর হেল্পের পরে বস্তুবাচক অবজেক্ট তেমন একটা থাকে না। তাহলে তুমি টেকনিক্যালি মনে রাখো, হেল্পের পরেও তোমার V1 হবে।
তুমি V1 দিয়ে দিলে তো হয়ে গেছে। তাহলে মেক এবং হেল্প দুইটা, দেখো মেক এটার পরেও V1, হেল্পের পরেও তুমি পাইলে এখন হচ্ছে V1। তাহলে তোমার দুইটা একদম ইজিলি মুখস্থ হয়ে গেছে। মেক, হেল্প এগুলোর পরে যা ইচ্ছা থাকুক অবজেক্ট V1 বসাই দিবা। আর গেটারটা একটু মুখস্থ করতে হবে, তার মানে এটা পরীক্ষায় বেশি আসবে। চলো আমরা পরের নিয়মটাতে যাই। উই লেট হিম, এবার আসো হচ্ছে লেট। 4 নম্বরটা লেট আছে। এবার লেটের পরে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? ব্যক্তিবাচক। লেটের পরে যদি তোমার ব্যক্তিবাচক থাকে তাহলে কি হয়? লেটের পরে যদি তোমার হচ্ছে ব্যক্তিবাচক থাকে তাহলে ভার্ব ওয়ান হয়। কি হয়? ভার্ব ওয়ান হয়। এখন কথা হচ্ছে তাহলে এখানে ডিক্লেয়ার আছে, তাহলে এটার কি হবে? ডিক্লেয়ারই থাকবে। ডিক্লেয়ার আছে, ডিক্লেয়ারে থাকবে। ডিক্লেয়ার আছে, কি হবে? ডিক্লেয়ারই থাকবে। অতএব আমরা বুঝতে পারলাম যে এখানে যেটা, যে লেটের পরে যদি ব্যক্তিবাচক হয় তাহলে কি হবে? লেটের পরে যদি, আমি এখানে একটু লিখি তোমাদের জন্য, লেটের পরে যদি তোমার ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে ভার্ব ওয়ান। এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি লেটের পরে বস্তুবাচক অবজেক্ট থাকে, যেমন উই লেট দ্য স্পিচ, দ্য স্পিচটা কি? বস্তুবাচক অবজেক্ট। তাহলে লেটের পরে যেহেতু বস্তুবাচক অবজেক্ট আছে তাহলে এখানেও কিন্তু তোমার V1 হবে। কত সহজ দেখছো? তার মানে এখানে যেটা আছে তুমি সেটাই লিখবা। কি হবে? আই লেট দ্য স্পেস ডিক্লেয়ার, কি হবে? ডিক্লেয়ার হবে। ওকে, কথা বুঝছো কিনা? সহজ জিনিস। এবার আসো, লেটেরটা হয়ে গেল, তার মানে লেটের ক্ষেত্রে তুমি V1 মনে রাখতে পারো। তাহলে আমরা তিনটা জিনিস সহজে মনে রাখতে পারো। দেখো মেক, হেল্প এবং লেট, এই তিনটা ভার্বের পরে সবসময় V1 হয়। টেকনিক শেষ। দেখো পড়াই নাই, তুমি পজিটিভ ভার্বের জন্য তোমার কঠিন এত কাজ করতে হয় কেন? তো পড়াই নাই। মেক, হেল্প, লেট বা মেক, লেট, হেল্প যেভাবে মনে রাখতে পারো, এগুলো পরে V1 হয়। শেষ, খালাস। এবার আসো, আর গেটারটা একটু মনে রাখবো, বারবার বলছি। এবার আসো হ্যাভ, এটা একটু মনে রাখতে হবে। হ্যাভের পরে কি হবে? দেখো এখানে দেখো দে হ্যাভ ইউ, এখানে হ্যাভ আছে। হ্যাভ বলতে শুধু হ্যাভ না, হ্যাভ ছাড়া তোমার হ্যাজও থাকতে পারে, আবার হ্যাডও থাকতে পারে। এটা হচ্ছে তোমার সাবজেক্ট অনুসারে হয় আর কি। হ্যাঁ, হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড সবগুলা। এখন হ্যাভের পরে তোমার বস্তুবাচক ব্যক্তিবাচক অবজেক্ট আছে। তাহলে কথা হচ্ছে হ্যাভের পরে যদি তোমার ইনডিরেক্ট অবজেক্ট থাকে তাহলে তারপরে ভার্বের কি হয়? তারপরে ভার্বের V1 হয়। তাহলে V1 হলে এখানে কি হবে? এখানে হবে রাইট। এখন আই হ্যাড মাই টিভি, এটা কি অবজেক্ট? মাই টিভি, এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? এটা বস্তুবাচক। তাহলে হ্যাডের পরে যদি বস্তুবাচক থাকে তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যাই হোক, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এগুলোর পরে যদি এবার তোমার বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে তোমার হচ্ছে V3 হয়। কি হয়? V3 হয়। তার মানে রিপেয়ারের V3 কি? রিপেয়ার্ড। ওকে, শেষ। সহজ। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা সামারি করে দিই কেমন হয়? তাহলে দেখো এবার পুরো জিনিসটাকে আমি তোমাকে সামারি করে দিলাম। প্রথমে তুমি 5টা ভার্ব মনে রাখো। 5টা ভার্ব কী কী? 5টা ভার্ব হচ্ছে তোমার কি? 5টা ভার্ব হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার মেক, একটা হচ্ছে তোমার গেট, একটা হচ্ছে তোমার লেট, একটা হচ্ছে তোমার হেল্প, একটা হচ্ছে তোমার হ্যাভ। এই 5টা ভার্ব, মেকের পরে যা ইচ্ছা থাকুক V1, লেটের পরে যা ইচ্ছা থাকুক V1, হেল্পের পরে যা ইচ্ছা থাকুক V1, এই তিনটা তোমার হয়ে গেল। শেষ। মেক, লেট, হেল্প যা ইচ্ছা থাকুক অবজেক্ট, ব্যক্তি থাকুক, বস্তু থাকুক, যা ইচ্ছা থাকুক, হোয়াট এভার, V1 শেষ। গেটের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, ব্যক্তিবাচক যদি হয় তাহলে 2 + V1, আর যদি হচ্ছে তোমার বস্তুবাচক হয় তারপরে ভার্বটা হবে V3। আর হ্যাভের ক্ষেত্রেও দুইটা, ব্যক্তিবাচক হলে হচ্ছে তোমার V1 আর বস্তুবাচক হলে হচ্ছে তোমার V3। তোমাকে হ্যাভ এবং গেট এই দুইটা ভালো করে পড়তে হবে। এবং তোদেরকে বলে রাখি সাধারণত এই দুইটা থেকে প্রশ্ন হয়, মানে হ্যাভ এবং গেট এবং হ্যাভ থেকে বেশি প্রশ্ন হয় আর কি। ওইগুলো থেকে প্রশ্ন হয় না সেটা বলছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে গেট এবং হ্যাভ থেকে প্রশ্ন হয়। তাহলে এবার বলো কজেটিভ ভার্ব কঠিন না সহজ? কজেটিভ ভার্ব মাত্র 5টা, এগুলোকে সহজ করে দিলাম এবং কোন ভার্ব থেকে কিভাবে প্রশ্ন হবে সেটাও বলে দিলাম। তোমরা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে প্রশ্ন ব্যাংক থেকে সলভ করো পজিটিভ ভার্বের পার্টটা থেকে। দেখো তুমি একটা সেন্টেন্সও ভুল করবা না, মানে একটা কোয়েশ্চেনও তুমি আর আটকাবা না। অর্থাৎ পজিটিভ ভার্বের যে চ্যাপ্টার আছে ওটা তোমরা বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আছে সেগুলো সলভ করো। তুমি দেখো তুমি হচ্ছে একটা সিঙ্গেল প্রশ্ন আটকাও কিনা। ইনশাল্লাহ তুমি আটকাবা না।
তোমার পজিটিভ এই ক্লাসটা ভালো করে বুঝলে তোমার পজিটিভ শেষ। তুমি প্রিলি রিটেন দুইটার জন্য মোটামুটি পজিটিভ তোমার হয়ে গেল। এখান থেকে প্রশ্ন আসলে এখন তুমি পারবা। বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসে আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করলাম। তোমাদের মধ্যে যারা নতুন হচ্ছে এই আমাদের ক্লাসগুলো দেখছো, তোমরা অবশ্যই আমাদের সাথে হচ্ছে পেজটাতে ফলো দিবা। আর যারা হচ্ছে ইউটিউবে দেখবা তারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমরা হচ্ছে ইউটিউব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে যারা, তাদেরকে নিয়ে কাজ করছি। তাদের হচ্ছে বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়কে আমরা হচ্ছে প্রিলি এবং রিটেন, প্রিলি এবং যে সকল বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হয় সে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত প্রিলি দুইটার জন্য আমরা ক্লাস দিব। এবং তোমরা এখান থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাস দেখতে পাবা। এবং তোমাদের কাছে যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো তোমার ভালো লাগে, অবশ্যই তোমরা হচ্ছে আমাদের ইউটিউবের পক্ষে ইউটিউবের সাথে থাকবা এবং ইউটিউবকে হচ্ছে ফেসবুকে ফলো দিবা এবং হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করবা। এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবে এবং চ্যানেলের কথাটা বলবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার আরেকটা ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।